সবাই আসছেন? জি স্যার। আসছি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। শোনা যাচ্ছে আমাকে? স্যার শোনা যায় স্যার। আমরা কোয়েরি অপটিমাইজেশন করতেছিলাম, তো আজকে তার থার্ড পার্ট। আগের পার্ট গুলাতে আমরা যেটা যেটা দেখছিলাম যে কোয়েরি অপটিমাইজেশনে জন্য আমরা ইকুইভ্যালেন্স রুল ব্যবহার করতে পারি। একই কোয়েরি বিভিন্নভাবে করা যায় এবং সেই জিনিসগুলা এই যে বিভিন্নভাবে যে করা যায় সেটা বের করার জন্য আমরা ইকুইভ্যালেন্স রুলস ব্যবহার করতে পারি এবং সেই ইকুইভ্যালেন্স রুলস এর মাধ্যমে একই রেজাল্ট আসবে। এরকম বিভিন্ন রকম কোয়েরি যখন আমরা জেনারেট করব, তো সেগুলোকে একটার সাথে আরেকটাকে বলবো ইকুইভ্যালেন্ট। তারপরে স্যার একটু জোরে বললে স্যার। একটু জোরে বলবো? জি স্যার, মানে একটু আস্তে শোনা যাচ্ছে আর কি। এখন হ্যালো? আচ্ছা, তো এই যে ইকুইভ্যালেন্স রুলস এর মাধ্যমে বিভিন্ন ইকুইভ্যালেন্ট কোয়েরি সিস্টেম সে জেনারেট করতে পারে। মানে এমন এক্সপ্রেশন জেনারেট করতে পারে যেগুলি দিয়ে আমাদের এই যে একই রকম রেজাল্ট আসবে আলটিমেটলি। তো এভাবে যদি আমরা সবগুলো ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন জেনারেট করতে পারি, তাহলে সেখান থেকে আমরা বেছে নিতে পারি যে সবচেয়ে চিপেস্ট কোন এক্সপ্রেশনটা হবে কোন একটা পার্টিকুলার কোয়েরি এক্সিকিউট করার জন্য। তো এই সিস্টেমেটিক্যালি সবগুলো ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কিভাবে বের করতে পারবো, এটার জন্য যে অ্যালগরিদম, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্লাইডে, যে আপনি সবগুলো অ্যাপ্লিকেবল ইকুইভ্যালেন্স রুল অ্যাপ্লাই করে এরপরে সবগুলো রুলগুলি আপনি মানে বের করতে থাকবেন। এভাবে করে যতগুলো রুল হবেন, নতুন রুলগুলো সেগুলোকে অ্যাড করবেন কোন একটা সেটের মধ্যে, আনটিল নো নিউ ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন আর জেনারেটেড হবে। মানে এটা একদম প্রিটি মাচ একদম সিম্পল একটা কথা যে কিভাবে আমরা ইকুইভ্যালেন্স রুলগুলি জেনারেট করতে পারি সবগুলো। তবে এই যে জিনিসটা, এই অ্যাপ্রোচটাতে মানে সাধারণভাবে বোঝা যায় যে এটা এক্সপেন্সিভ হবে। একদিকে আপনি যদি টাইমের কথা ধরেন, সাধারণত আমরা অ্যালগরিদমে টাইম এবং স্পেস এই দুইটা মেজার করি যে কতটুকু এক্সপেন্সিভ হয়। তো টাইম এবং স্পেস দুইটার ক্ষেত্রেই এটা আসলে এক্সপেন্সিভ। তো এই এক্সপেন্সটা যদি আমরা কমাতে চাই, তাহলে আমাদের বিভিন্ন রকম অ্যাপ্রোচ আছে। তার মধ্যে দুইটা অ্যাপ্রোচ হচ্ছে যে প্ল্যান যে জেনারেট করব আমরা, সেটা অপটিমাইজড করব অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন রুল। আর একটা হচ্ছে আপনার এই যে সিলেকশন, প্রজেকশন, এই জিনিসগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করব আমরা। আচ্ছা, তো ট্রান্সফরমেশন বেসড অপটিমাইজেশনে যেটা করা হয় যে আমাদের এই দুইটার কথা বললাম, যে একটা হলো স্পেস রিকোয়ারমেন্ট আর একটা হলো টাইম রিকোয়ারমেন্ট।
কিভাবে আমরা স্পেস রিকোয়ারমেন্ট রিডিউস করতে পারি হলো যে আমাদের যে এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনের মধ্যে অনেক সময় কমন সাব এক্সপ্রেশন থাকতে পারে। কমন যে সাব এক্সপ্রেশন গুলা এইগুলা সবগুলা আলাদা আলাদা কম্পিউট না করে যদি এমন হয় যে আমরা সেইগুলাকে একটা জায়গায়, যেমন ধরেন এইখানে এটা একটা E1 হতেছে একটা সাব এক্সপ্রেশন আর E2 হতেছে আরেকটা সাব এক্সপ্রেশন। তো এখন এই সাব এক্সপ্রেশন গুলো যদি আমরা কোথাও রেখে দিতে পারি আর পরবর্তীতে যখন আবার ওই সাব এক্সপ্রেশনটা আসবে তো ওইটাকে আবার রিকম্পিউট না করে জাস্ট ওইখান থেকে মানে যে জায়গাটা রাখা হয়েছে সেখানে যদি পয়েন্ট করে দেওয়া যায় তাহলে আমাদের জন্য কিছুটা হলো স্পেস রিকোয়ারমেন্ট রিডিউস হবে। আর টাইম রিকোয়ারমেন্টটা রিডিউস করা যায় কিভাবে? এটা হলো ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে, যে আপনি যে এক্সপ্রেশন গুলা জেনারেট করতেছেন তো সেইগুলাকে বা মানে যে রেজাল্ট গুলো আমাদের আসতেছে কোন একটা কম্পিউটেশনের যে রেজাল্ট গুলো আসতেছে সেগুলোকে আপনি বারবার কম্পিউট না করে মেমোরির মধ্যে রেখে দিতেছেন। সেখান থেকে যখন ওই একই এক্সপ্রেশন আবার আসবে, একই কম্পিউটেশন যখন আবার আসবে তো কম্পিউট না করে আপনি ওই রেজাল্টটা ডাইরেক্ট মেমোরি থেকে নিয়ে নিতেছেন। এটা হলো ডাইনামিক প্রোগ্রামিং এর মূল কথা। আচ্ছা, তো এখন আমাদের যেই কোয়েরি গুলো আসছে সেগুলোর মধ্যে থেকে কোনটার কস্ট সবচেয়ে কম হবে এই জিনিসটা আমাদের এস্টিমেট করা দরকার। তো এটা এস্টিমেট কিভাবে করতে পারবো আমরা? তো কস্ট ডিপেন্ড করে হলো যে সাইজ এবং অন্যান্য স্ট্যাটিস্টিক্স। আমরা যে ইনপুট গুলো দেবো, ইনপুট মানে হলো এখানে আমাদের রিলেশন, তাই না? সেই ইনপুট রিলেশনের ধরেন নাম্বার অফ টাপল, তারপরে কোন একটা টাপলের সাইজ কত, এই জিনিসগুলোর উপরে কিন্তু আমাদের কস্ট নির্ভর করবে। দ্বিতীয় আর একটা জিনিস আছে সেটা হলো যে আপনার জয়েন অর্ডার। যেমন আপনি এখানে জয়েনটা কিভাবে করবেন, এবং এই জয়েনিং এর ক্ষেত্রে আপনি এ আলাদা রেখে এরপর বি আর সি কে জয়েন করলে কি কতটা কস্ট হবে, আবার ধরেন সি কে আলাদা রেখে বি আর এ কে জয়েন করলে কিরকম কস্ট হবে, এই জিনিসগুলি আমাদের ওই যে স্ট্যাটিস্টিক্স এর থেকে আমরা পেতে পারি। তারপরে জয়েন করলে হবে না স্যার? হ্যাঁ, ন্যাচারাল জয়েন, এখানে ন্যাচারাল জয়েনিং এর কথাই বলা হচ্ছে। এই জয়েনিং এর যে আপনারা সিম্বল দেখতেছেন এটা ন্যাচারাল জয়েন। স্যার হ্যাঁ, এবং এই জয়েনের কথাই আমরা বলতেছি যে জয়েনিং যে আপনি করবেন যে এ এক্সপ্রেশন এর সাথে বি কে জয়েন করবেন তারপরে সি কে জয়েন করবেন, নাকি বি আর সি আগে জয়েন করবেন পরে এ কে জয়েন করবেন। তো এক একটার জন্য এক এক রকম কস্ট হতে পারে। সেই কস্টটা আমরা এই প্রত্যেকটা রিলেশনের স্ট্যাটিস্টিক্স থেকে আমরা সেটা বের করতে পারি। আচ্ছা, এরপরে এই যে যে রিলেশন গুলো বলতেছি এ বি সি, এইগুলা একদম ইনপুট রিলেশন না হয়ে কোনো সাব এক্সপ্রেশনও হতে পারে। তো এই এই সমস্ত জিনিসের কস্ট বের করার জন্য আমাদের আপনার এই যে ইন্টারনাল স্ট্যাটিস্টিক্স মানে মেটা ডাটা যেটা সেটা দরকার হয়। আপনারা দেখবেন এই যে প্রত্যেক স্লাইডের নিচে আমি চেষ্টা করছি যে সম্ভাব্য কোশ্চেন কি হতে পারে। তো এটা আপনারা একটু খেয়াল করে ওই যদি স্লাইডের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার পুরোটা পাওয়া যায় তাহলে ভালো, না পাওয়া গেলে নিজেরা একটু নোট করার চেষ্টা করবেন এই কোশ্চেন গুলার। ঠিক আছে? আচ্ছা, এবারে ধরেন আপনি মানে কস্ট এস্টিমেট হইলো, তারপরে আপনি কিভাবে ইভালুয়েশন প্ল্যানটাকে চয়েস করবেন। চয়েসের ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে, যেমন ধরেন যে সবসময় শুধু চিপেস্ট অ্যালগোরিদম যদি আপনি চয়েস করেন তো তার মানে যে ওভারঅল যে আপনার অ্যালগোরিদমটা চিপ হবে নট নেসেসারি। আমরা জানি যে মার্জ জয়েন হইতেছে
হ্যাশ জয়েনের চাইতে বেশি কস্টলি। তার মানে কিন্তু এই না যে আপনি যদি মানে সবসময় হ্যাশ জয়েন্টটাই চয়েস করেন তাহলে আপনার ওভারঅল অ্যালগোরিদম চিপার হবে। বরং এমন হতে পারে যে মার্জ জয়েনের আউটপুট হলো সর্টেড থাকে, কিন্তু হ্যাশ জয়েনের আউটপুট সর্টেড থাকে না। তেমন হতে পারে যে আপনি কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি মার্জ জয়েন চয়েস করতেন তাহলে আপনার আউটপুটটা সর্টেড আসতো, যেটা পরবর্তী অ্যাগ্রিগেশনের জন্য অনেক সহজ হতো। সেই সমস্ত ক্ষেত্রে আপনার ওই যদিও হ্যাশ জয়েন চিপার, কিন্তু আমাদের মার্জ জয়েন চুজ করাটাই হয়তো বেটার, মানে অপটিমাল চয়েস। এই জন্য বলা হচ্ছে সবসময় চিপেস্ট অ্যালগোরিদম চুজ করলেই আপনার ওভারঅল অ্যালগোরিদমটা বেস্ট নাও হতে পারে। তবে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স বলে যে আপনি যদিও এই কস্ট গুলা এস্টিমেট গুলা প্রিসাইজ না, কিন্তু যেই প্ল্যানটাকে আপনি লোয়েস্ট এস্টিমেটেড কস্ট হিসাবে আপনি বের করতেছেন, তো সেটা ইউজুয়ালি হয়তো সে সবচেয়ে লোয়েস্ট হবে অথবা ক্লোজ টু দ্য লোয়েস্ট হবে হবে। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল কোয়েরি অপটিমাইজার তারা দুইটা ব্রড অ্যাপ্রোচ ব্যবহার করে। একটা হইতেছে সব প্ল্যান সার্চ করে বেস্ট প্ল্যানটা চয়েস করে অ্যাকর্ডিং টু কস্ট বেসড ফ্যাশন, আর একটা হলো হিউরিস্টিক ব্যবহার করে। তো আমরা এই দুইটা জিনিস দেখবো আজকে। কস্ট বেসড অপটিমাইজেশন কিভাবে, এক তো বলছিলাম যে আমরা ইন্টারনাল যে রিলেশন গুলা মানে ইনপুট হিসাবে যেগুলো আসে, সেই ইনপুট রিলেশন গুলার স্ট্যাটিস্টিক্স গুলা আমাদের জানা থাকবে আগে থেকে। তারপরে হলো যে আমাদের মানে জয়নিং এর অর্ডারটা কি হবে, সেই মানে বেস্ট জয়েন অর্ডারটা আমরা খুঁজে বের করবো। দেখেন জয়েন অর্ডারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং এই জয়েনিং এর ক্ষেত্রে আপনার কতগুলো রিলেশন আছে তার উপরেও আপনার নাম্বার অফ অপারেশন নির্ভর করে। যেমন ধরেন এখানে আমাদের মাত্র তিনটা রিলেশন আছে। তো এই তিনটা রিলেশনের যদি আমরা সবগুলা ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে এই তিনটা রিলেশন কে ঘিরে যে কোনটার পরে কোনটা এরকম বসাইলে আমাদের প্রায় 12টা এরকম অর্ডার আসে। হ্যাঁ, মানে প্রথমে এই অর্ডার, তারপর এটা অর্ডার, তারপর এটা অর্ডার, অর্থাৎ আপনি এই যে কোনোটাই আপনার আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা একই আসবে, হ্যাঁ আউটপুট একই আসবে, কিন্তু প্রত্যেকটার আপনার এক্সিকিউট করার জন্য কস্ট কিন্তু আলাদা আলাদা হতে পারে। এই কথাটা বুঝছেন তো আপনারা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই এই যে যে অর্ডার গুলো দেখতেছেন আপনি, যে প্রথমে R1, তারপরে R2 আর R3 একসাথে, জি তারপরে স্যার, প্রথমে R1, তারপর R3 R3 R2 আগে, তারপর একসাথে। হ্যাঁ। তো এই যে যে মানে এই জিনিসগুলো যে আমরা নিলাম, এইগুলার আলটিমেটলি আউটপুট কিন্তু একই আসবে, কিন্তু আপনার এক্সিকিউশন টাইম, তারপরে স্পেস রিকোয়ারমেন্ট, এইগুলো কিন্তু আলাদা হবে। তো এটার জন্য যে সূত্র যে আপনার কতগুলো রিলেশন থাকলে আপনার আলটিমেটলি এই এরকম ইকুইভ্যালেন্ট অর্ডার বা ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন কতগুলো হবে, এটার জন্য সূত্র হলো এটা 2 × n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই n-1 এর ফ্যাক্টোরিয়াল। আমার যদি নাম্বার হয় 3, তাহলে দেখবেন এটা আপনি এরকম করে হিসাব করলে আসবে আলটিমেটলি 12। কিন্তু যদি নাম্বার হয় 4, নাম্বার যদি হয় 5, দেখেন ওখানে ছিল 12 আর এখানে চলে আসছে 1680। তারপরে যদি নাম্বার যদি হয় 7, তখন হয়ে যাচ্ছে 66,000 না কি বলতেছি 6,65,280। আর যখন 10 হয়ে যাচ্ছে তখন একেবারে 17 বিলিয়নের উপরে চলে যাচ্ছে। তার মানে এই জিনিসটা আপনি মানে সবগুলোকে একত্র করে মানে সবগুলো অর্ডার যদি আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে এটা কোয়াইট মানে কি বলবো আর কি, নিয়ারলি ইম্পসিবল একটা টাস্ক। এই জন্য কি করা যায়, তখন আমরা
ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করতে পারি। হ্যাঁ, ডাইনামিক প্রোগ্রামিং আপনার অ্যালগোরিদমে পড়ার কথা। আচ্ছা, ডাইনামিক প্রোগ্রামিং এর মূল যে বিষয়টা সেটা হলো যে আপনি ছোট ছোট ভাগ করবেন, ভাগ করে যেইটা আপনার সবচেয়ে চিপেস্ট সেইটাকে আপনি কোনো একটা জায়গায় স্টোর করে রাখবেন। যখন আবার ওই জিনিসটা ব্যবহার করা লাগবে তখন ওইখান থেকে রিকম্পিউট করার বদলে আপনি যেখানে স্টোর করে রাখছেন রেজাল্টটা, সেই রেজাল্টটাকে ব্যবহার করবেন। তো এইখানে ডাইনামিক প্রোগ্রামিং যেইভাবে ব্যবহার করা হয় সেটা হলো যে আপনি ধরেন এখানে আপনার 5টা আছে রিলেশন, যেগুলোকে আপনার মানে সবচেয়ে চিপেস্ট কোনটা এটা আপনি বের করতে চান। তো আমরা যেটা করব যে ধরেন এই 3টাকে আলাদা করছি, এটাকে আগে করব, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে করব। তাহলে এই 3টার যখন এইটাকে একত্র করলাম, তার মানে এই পুরা জিনিসটাকে আমরা একটা ধরতে পারি, মানে এটার যে রেজাল্ট। তাহলে কি হয়, আমাদের কয়টা টার্ম হইতেছে এখন? 1টা 2টা 3টা, তার মানে এই পুরা জিনিসটা হতে আমাদের লাগবে 12টা। এই যে পুরা জিনিসটা 12টা, জি স্যার, আবার এই 3টার জন্য লাগবে 12টা। হ্যাঁ, টোটাল এখন 24টা। হ্যাঁ, টোটাল 24টা কেমনে? 12, এই 12 3টার গুণ জন্য 12 12, তাহলে স্যার 12 গুণ 12 তাহলে 144। 144টা। জি স্যার, আচ্ছা, তো ডাইনামিক প্রোগ্রামিং আমাদের বলতেছি 144টার বদলে এখন দেখেন এখানে কয়টা, 5 4, মানে 5টা আমাদের রিলেশন, 5টা রিলেশনের জন্য আমাদের হওয়ার কথা ছিল 1680। 1680, সেখানে চলে আসতেছে এখন 144। 144। আরো কমাতে পারি আমরা, সেটা হলো যে এই 3টার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট রিলেশন, সেটাকে আমরা যদি স্টোর করে রাখতে পারি ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে, তখন কি হবে? তখন এই 3টার মধ্যে বেস্টটা বের করার জন্য লাগবে 12টা, প্লাস আবার এটাকে একটা ধরে যখন আমি এই 12টা করব, তাহলে ওই 12 প্লাস 12 24টা দিয়ে আমরা কাজ সারতে পারবো। ঠিক আছে, এখান থেকেও একটা চমৎকার কোশ্চেন হতে পারে যে using a suitable example, explain how an appropriate join order selection help in cost based query optimization। তখন আপনাদেরকে এই পুরো জিনিসটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরাটা লিখতে হবে বুঝায়া। ঠিক আছে, তো আমরা কি করতেছি দেখেন, ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ডাইনামিক প্রোগ্রামিং ইন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি করতেছি যে আমাদের কাছে ধরেন এস হইতেছে একটা সেট অফ রিলেশন, এন রিলেশন আছে, সেখান থেকে আমরা একটা সাবসেটকে নিয়ে নিচ্ছি আলাদা করে। হ্যাঁ, যে সাবসেটটা হবে একটা নন এমটি সাবসেট, তারপরে এটার সাথে আমি বাকিগুলা কে জয়েন করতেছি। এখন এই সাবসেটটা আপনি একটা একটা করে রিকার্সিভলি এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে 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 সবগুলা আলাদা আলাদা করে, মানে কস্টটা কম্পিউট করে এরপর সবচাইতে যে বেস্ট প্ল্যান হবে সেই প্ল্যানটাকে আপনি চুজ করবেন। তবে এটার জন্য একটা সূত্র আছে, এটা 2^n-2, তার মানে হলো যে এতগুলো আপনার অপারেশন করে এরপর আপনি চিপেস্টটা পাবেন। আচ্ছা, বেস কেস রিকারশনের ক্ষেত্রে যে সিঙ্গেল রিলেশন কিভাবে অ্যাক্সেস করবেন সেটা হলো যে ধরেন এই হলো আর আই হলো একটা রিলেশন, তো সেটার থেকে বেস্ট চয়েস বের করবেন ইন্ডেক্স ব্যবহার করে। তো যখন কোনো একটা সাবসেটের জন্য একটা প্ল্যান আমরা পেয়ে যাব, তখন সেটাকে স্টোর করব এবং রিইউজ করব যখন এই জিনিসটা আবার প্রয়োজন হবে, ইনস্টেড অফ রিকম্পিউটিং ইট। এটাকে আমরা বলি ডাইনামিক প্রোগ্রামিং। তো জয়েন অর্ডার অপটিমাইজেশনের যে অ্যালগোরিদমটা মোটামুটি এইভাবে আমরা লিখতে পারি আর কি। অ্যালগোরিদমের নিয়েটা যে বেস্ট প্ল্যান আমরা বের করব একটা সেট অফ রিলেশন থেকে। তো যদি অলরেডি ওটার কস্ট নট ইনফিনিটি, মানে হচ্ছে আগে থেকেই কোনো একটা কস্ট বের করা আছে যদি আমরা জানি, তার মানে হলো যে এটা আসলে বের করা হয়েছে আগে, অলরেডি কম্পিউটেড। আর যদি না হয় তখন আমরা বের করার চেষ্টা করব। যদি একটা মাত্র রিলেশন হয় তাহলে তো আর কোনো প্ল্যান বের করার কিছু নাই, ওই রিলেশন থেকেই যা আসে তাই। আচ্ছা, আর যদি সেটা একটা মাত্র না হয় তাহলে কি করব? তাহলে আমরা যে এস কিছুক্ষণ আগে যেটা বললাম যে একটা সাবসেট নিব এস, হ্যাঁ, তারপরে সেই সাবসেটের জন্য বেস্ট প্ল্যানটা বের করব, আর বাকিটার জন্য বেস্ট প্ল্যান বের করব, বের করে এরপর ওই দুইটাকে মার্জ করব। হ্যাঁ, ঠিক আছে। আর কস্টটা কি হবে তাহলে? কস্টটা হলো যে এইটার যে কস্ট সেটা, আর এটার যে কস্ট সেটা, আর এই দুইটাকে একত্র করার জন্য
এই দুইটার রেজাল্টকে জয়েন করার জন্য যে কস্ট, এই তিন কস্ট যোগ করে হবে আমার টোটাল কস্ট। যদি আমার এই টোটাল কস্ট বেস্ট প্ল্যানের যে কস্ট ছিল সেটা যদি কম হয় তাহলে আমি এটাকে রাখবো স্টোর করে, আর যদি না হয় তাহলে তো আগেরটাই থাকবে বেস্ট প্ল্যানের কস্ট। হ্যাঁ, মানে বুঝতে পারতেছেন তো আপনারা, যে আপনাকে যদি কোনো একটা মিনিমাম জিনিসকে চয়েস করতে বলে তাহলে আমরা কি করি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে একটা কমন একটা নেই, ভ্যারিয়েবল নেই, সেটার মধ্যে মিনিমামটাকে রাখি, এরপরে কম্পেয়ার করি অন্যগুলোর সাথে, তারপরে যদি যেটা আমাদের আগে থেকে রাখা আছে মেমোরি তার সাথে যদি কম কোনোটা পাওয়া যায় তাহলে সেটাকে রিপ্লেস করে দিই, রিপ্লেস করে এই কমটাকে আবার রেখে দেই ভেরিয়েবলের ভিতরে। সেই জি স্যার। এখানে তাই করা হইতেছে, কস্টটাকে বেস্ট প্ল্যান কস্টটাকে যদি কম হয় তাহলে সেটাকে রাখা হইতেছে। এভাবে করে আমরা যখন এইটা রিকার্সিভলি করতে থাকবো, মানে এই যে দেখেন ফর ইচ, তাই না, ফর ইচ মানে হলো এটা একটা লুপ, মানে এই লুপটা ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে আলটিমেটলি আমাদের এই জায়গাটায় সবচাইতে কম যে কস্টের প্ল্যানটা আছে সেটা থাকবে। ঠিক আছে, এটা একবার দুইবার পড়লে আপনারা নিজেরাও বুঝতে পারবেন, খুব একটা কঠিন কিছু না এটা। হ্যাঁ, তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে জয়েন অর্ডার অপটিমাইজেশনের অ্যালগোরিদমটা লেখো। তাহলে স্যার এই অ্যালগরিদমটা দিয়ে দিলেই হবে তো না স্যার? হ্যাঁ, হবে। জি স্যার। আচ্ছা, এবার অপটিমাইজেশনের কস্টটা কিভাবে কম্পিউট করবে। ইউজুয়ালি ডাইনামিক প্রোগ্রামিং এর টাইম কমপ্লেক্সিটি, যদি ট্রিটা হয় অনেক বেশি আপনার লিফ টিফ থাকে, যেটাকে আমরা বলি বুশি ট্রি, তাহলে টাইম কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ 3 to the power n। অর্ডার অফ 3 to the power n হলেও আগে আমরা দেখছিলাম কি, যে যদি আমাদের রিলেশনের সংখ্যা যদি থাকে n = 10, তাহলে আমাদের কত 17.643 বিলিয়ন বিলিয়ন, হ্যাঁ। হ্যাঁ হয়ে যায় আমাদের টোটাল নাম্বার অফ কি বলা যায় ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশনস। কিন্তু এখন আমাদের এই মানে ডাইনামিক প্রোগ্রামিং যদি ব্যবহার করি আমরা অপটিমাইজেশনের জন্য, তখন আমাদের এটা চলে আসে 3 to the power 10, তাতে আপনার 5,90,000। এইটার কাছাকাছি একটা জিনিস আছে আর কি, এটা যাতে একটু বেশি আসে। তো আর স্পেস কমপ্লেক্সিটি হয় হলো অর্ডার অফ 2 to the power n। তো আমরা যেহেতু একদম অ্যালগোরিদমের কোর্স করতেছি না, এই জন্য এগুলো কিভাবে আসে সেটা আর আমরা চেষ্টা করতেছি না এখানে। ঠিক আছে, শুধু জেনে রাখি যে এগুলা এরকম হয়। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ 3 to the power n, আর স্পেস কমপ্লেক্সিটি হইতেছে অর্ডার অফ 2 to the power n। আচ্ছা, তো এখানে আরো একটু ইয়ে আছে, যে এইটাকেও একটু কমায় আনা যায়। কমায় আনা যায় কিভাবে, সেটা হলো যে আপনার লেফট ডিপ জয়েন্ট ট্রি এটা ব্যবহার করে। তো এই ক্ষেত্রে লেফট ডিপ জয়েন্ট ট্রিটা কিরকম, একটা এরকম। এই ক্ষেত্রে যেটা করা হয় যে আপনার ডান দিকে, ডান দিকের যে এক্সপ্রেশনটা, এটা সবসময় একটা আপনার অরিজিনাল ইনপুট যে রিলেশন সেটা থাকবে, আর বাম দিকটা হলো ডিপে ঢুকবে। এই জন্য আমরা বলছি লেফট ডিপ জয়েন্ট ট্রি। এইটা কিন্তু লেফট ডিপ জয়েন্ট ট্রি না, কারণ এখানে দেখেন ডান দিকে এই যে এইটার ডান দিকে, ডান দিকেও আছে স্যার। হ্যাঁ, আবার আলাদা আর একটা মানে একটা ইন্টারমিডিয়েট এক্সপ্রেশন চলে আসছে, অরিজিনাল যে রিলেশন ইনপুট রিলেশন সেটা নাই। তো এটা যদি ব্যবহার করি তাহলে কি হয় আমাদের, হঠাৎ করে আমার ইয়ে চেঞ্জ হয়ে গেল কেন, আপনাদের এখানে শেয়ার হচ্ছে তো? স্যার শেয়ার হচ্ছে স্যার, দেখা স্যার যাচ্ছে। আমাদের এখানে আচ্ছা, আচ্ছা, যদি আমাদের এরকম লেফট ডিপ জয়েন্ট ট্রি ব্যবহার করতে পারি ফর এ সেট অফ n রিলেশন,
তো সেই ক্ষেত্রে আমাদের এই যে অপটিমাইজিং অ্যালগোরিদমটা, এই যে রিপ্লেস ফর ইচ ইত্যাদি ইত্যাদি যেগুলো লেখা আছে, সেই সেই জায়গাটায় এরকম লিখতে হবে যে লেট সেট ইকুয়াল টু এস মাইনাস আর। যদি করতে পারি তখন আমাদের এই যে অর্ডার অফ 3 টু দ্য পাওয়ার n এর বদলে তখন হয়ে যাবে অর্ডার অফ n ইন্টু 2 টু দ্য পাওয়ার n। তার মানে কিন্তু হিউজ আমাদের কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, বুঝতে পারতেছেন? এটা 3 টু দ্য পাওয়ার n এর জায়গায় 2 টু দ্য পাওয়ার n চলে আসছে। তাহলে স্যার এই জায়গায় আরেকটা এন যে আছে সামনে স্যার। হ্যাঁ, কিন্তু ওটা তো এখন আর পাওয়ার হিসেবে নাই, ওটা হচ্ছে গুণ হিসেবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? আর স্পেস কমপ্লেক্সিটিটা আগের মতোই থাকবে। তো কস্ট বেসড অপটিমাইজেশন আসলে এক্সপেন্সিভ, তারপরেও যদি আমাদের কোনো একটা লার্জ ডাটা সেটের জন্য আমাদের কোয়েরি অপটিমাইজেশন করা লাগে, তখন এটা সুবিধাজনক, হ্যাঁ, অর্থ হয়। আচ্ছা, লেফট ডিপ জয়েন্ট ট্রি, এইটুকু থেকেও একটা কোশ্চেন হতে পারে। যে লেফট ডিপ জয়েন্ট ট্রি কি জিনিস, এটা ছবির মাধ্যমে বুঝায় দাও, হ্যাঁ, ডিফাইন। আবার এখান থেকে হতে পারে যে কস্ট কিভাবে কমানো যায়, হ্যাঁ, লেফট ডিপ জয়েন্ট ট্রি ব্যবহার করে কস্ট অফ অপটিমাইজেশন কিভাবে কমানো যায়, এটা বললে তখন আপনাকে এরকম ভাবে ব্যাখ্যা করতে হবে যে এটা যদি আমি এভাবে করি তখন আমাদের অর্ডার অফ n টু দ্য পাওয়ার 3 টু দ্য পাওয়ার n এর বদলে অর্ডার অফ n ইনটু 2 টু দ্য পাওয়ার n চলে আসে। এটা একটা হিউজ সেভিংস। আচ্ছা, যাদের মাইক লাগতেছে না তারা একটু মাইক বন্ধ করেন। আচ্ছা, এবার আসেন শর্ট অর্ডার নিয়ে আরেকটু আলোচনা করি। যে আমরা এখানে যে কিছুক্ষণ আগে একবার অবশ্য বলা হয়েছে যে ধরেন আপনার মার্জ জয়েন হলো আপনার থিটা জয়েনের চাইতে এক্সপেন্সিভ, কিন্তু এমন হতে পারে যে সেই মার্জ জয়েনটা আপনাকে পরবর্তীতে হেল্প করতে পারে, তাই না? তার মানে আপনাকে এই মার্জ জয়েন্টটা আপনি যখন করবেন, এখানে এই যে জয়েন্ট গুলো এখানে হলো ইন জেনারেল জয়েনের কথা বলা হয়েছে, তো এটার মধ্যে কোনোটা মার্জ জয়েন্ট কোনোটা থিটা জয়েন্ট, তাহলে আপনি কোনটা আগে করবেন? তাহলে আমরা যেটা করবো যে মার্জ জয়েন্টটাকে আমরা আগে করার চেষ্টা করব, যদি আমাদের এরকম কোনো একটা থাকে, হ্যাঁ, যে মার্জ জয়েন্ট করলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। এই যে আপনি অর্ডারটা করতেছেন যে একটা পার্টিকুলার সর্ট অর্ডার অফ টাপল দ্যাট কুড বি ইউজফুল ফর এ লেটার অপারেশন, এটাকে আমরা বলবো ইন্টারেস্টিং সর্ট অর্ডার। স্যার আমরা কি থিটা জয়েন্টটা আগে করতে পারতাম না স্যার? সেটা তো বলো, অবশ্যই আগে আগে উঠতে পারতাম, এতে করে আমাদের ওই পার্টিকুলার জয়নিং এর জন্য হয়তো চিপার হইতো, কিন্তু পরবর্তী অপারেশনের জন্য ওটা আবার দেখা যেত যে তখন কস্টলি হয়ে গেছে, টাইম বেশি লাগতেছে। তো ইকুইভ্যালেন্স রুল ব্যবহার করে আমরা লজিক্যাল কোয়েরিকে বিভিন্ন ফিজিক্যাল কোয়েরিতে কনভার্ট করি। তো এফিশিয়েন্ট অপটিমাইজারের ক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট রুলগুলা মানে কোনটা কোনটা চয়েস করব, এটা ডিপেন্ড করতেছে যে আপনার স্পেস এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন, যেই রুলগুলার কারণে আমাদের এমন এক্সপ্রেশন আসবে যে এক্সপ্রেশনটা আমাদের স্পেস এফিশিয়েন্ট হবে। তো এই এই জিনিসগুলো আমরা কিভাবে বের করব? হ্যাঁ, একটা ফর্ম অফ ডাইনামিক প্রোগ্রামিং আছে যেটাকে আমরা বলি মেমোইজেশন, আপনারা পড়ছেন কিনা? মেমোইজেশন মানে হলো যে যখনই কোনো একটা বেস্ট প্ল্যান আসবে কোনো একটা সাব এক্সপ্রেশনের জন্য এবং সেটাকে আপনি অপটিমাইজ করছেন, মানে চিপেস্ট পাইছেন, তখন
অপটিমাইজেশন করার সময় ওই পার্টিকুলার সাব এক্সপ্রেশনটাকে রিপিটেড কল করবেন। হ্যাঁ, এবং সেটা কিভাবে করবেন যে আপনি ওটাকে একটা মেমো আকারে রেখে দিবেন। আচ্ছা, দেখি এটার কোনো মেমো আকারে রেখে দিলে যেটা হবে যে আপনি জানেন যে এই পার্টিকুলার সাব এক্সপ্রেশনটা ইজ অপটিমাইজ, এটা হলো চিপেস্ট। তার মানে ওইটা আপনি বারবার ব্যবহার করতে পারেন। এটা তারপরে আরেকটা যেটা এতক্ষণ আমরা যেই কথাগুলো বলতেছি সেটাতে সবগুলা প্ল্যানকে আমরা জেনারেট করার চেষ্টা করতেছি, কিন্তু আপনি কস্ট বেসড প্রুনিং ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আপনি সবগুলো প্ল্যান জেনারেট করা অ্যাভয়েড করতে পারেন। তো আমরা এখানে শুধুমাত্র এই প্রাথমিক ধারণাগুলোই আলোচনা করব, খুব বেশি আলোচনা করব না এখানে, কারণ আগেই বলছি যে আমরা যেহেতু অ্যালগোরিদম নিয়ে পড়তেছি না, তো এই জন্য এটার যে মানে আপনার কমপ্লেক্সিটি জিনিসগুলা এগুলা আর আমরা অত ডিপের মধ্যে ঢুকতেছি না এখানে। আরেকটা হলো হিউরিস্টিক অপটিমাইজেশন, মানে কিছু এতক্ষণ যেগুলো বললাম আমরা সেগুলো কস্ট বেসড অপটিমাইজেশন, যেখানে আপনি প্রত্যেকটা এক্সপ্রেশনের কস্ট বের করে এরপরে চিপেস্ট কস্ট এক্সপ্রেশন ঠিক বলবো না, মানে আপনি ওই এক্সপ্রেশন গুলো ব্যবহার করে প্ল্যান জেনারেট করবেন এবং এক একটা প্ল্যানের কস্ট কত আসতেছে সেই জিনিসগুলো আপনি এস্টিমেট করবেন, এস্টিমেট করে এরপরে সেখান থেকে আপনার সবচেয়ে যে প্ল্যান অপটিমাইজড যে কস্টের যে প্ল্যান সেটা আপনি বের করে নিয়ে আসবেন। এটা ছিল আমাদের কস্ট বেসড অপটিমাইজেশন। আচ্ছা, হিউরিস্টিক অপটিমাইজেশন আমরা কি করতেছি, এটা হলো যে কস্ট বেসড ফ্যাশনের ক্ষেত্রে যেটা আমরা মানে যত বেশি সম্ভব আমরা প্ল্যান গুলোকে জেনারেট করে সেটার কস্ট এস্টিমেট করতেছিলাম, কিন্তু হিউরিস্টিকের ক্ষেত্রে আমরা সব জেনারেট না করে কিছু আগে থেকেই কিছু স্পেসিফাইড রুল ব্যবহার করব, যেটা আমাদের জানা আছে যে এই রুলগুলো যদি আমি আগে থেকে ব্যবহার করি তাহলে আমাদের আলটিমেটলি কস্ট কমে যাবে। তো সেই সেট অফ রুলগুলো কি, হলো পারফর্ম সিলেকশন আর্লি। এর দ্বারা কি হবে, সিলেকশন আমি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমার যেহেতু নাম্বার অফ টাপল গুলি কমে যাবে, কমে গেলে আমার পরবর্তী যে কি বলা যায় এক্সিকিউশন গুলা সেগুলা আমাদের সহজ হবে। আপনার মানে যত কম টাপল হবে তত কম আপনার কম্পিউটেশন কস্ট হবে। আচ্ছা, প্রজেকশন যদি আপনি আর্লি যদি প্রজেকশন অপারেশন করে নিতে পারেন, তার মানে হলো যে নাম্বার অফ কলাম মানে নাম্বার অফ অ্যাট্রিবিউট গুলো কমে যাবে, নাম্বার অফ অ্যাট্রিবিউট কমে যাওয়ার মানে হলো যে আপনার পরবর্তী অপারেশনের নাম্বার অফ অপারেশন কমে যাবে। তারপরে আপনার মোস্ট রেস্ট্রিকটিভ সিলেকশন এবং জয়েন অপারেশন গুলা সিমিলার আদার অপারেশনের যদি আগে করেন আপনি, তাহলে আপনার জন্য মানে সবচেয়ে কম আপনার আইটেম আপনি পেয়ে যাবেন আগে থেকেই, যার ফলে আপনার নাম্বার অফ অপারেশন পরবর্তীতে নাম্বার অফ অপারেশন কমে যাবে। তো এই সেট অফ রুল যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সেটাকে বলবো হিউরিস্টিক অপটিমাইজেশন। কোন কোন সিস্টেম শুধুমাত্র হিউরিস্টিক অপটিমাইজেশন ব্যবহার করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কম্বিনেশন অফ হিউরিস্টিক এবং কস্ট বেসড অপটিমাইজেশন হয়। তো কোয়েরি অপটিমাইজার গুলার স্ট্রাকচার কিরকম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মানে অনেক অপটিমাইজারই শুধুমাত্র লেফট ডিপ জয়েন অর্ডারটাই ব্যবহার করে, প্লাস সিলেকশন এবং প্রজেকশনকে আগে থেকেই মানে পুশ ডাউন। আপনারা ওই যে ট্রি যদি দেখেন জয়েন্ট ট্রি, তার মানে হলো যে আপনি যত নিচে নামাই দিতে পারবেন এরকম সিলেকশন আর প্রজেকশন অপারেশনকে, তার মানে সেগুলো আগে থেকেই এক্সিকিউট হয়ে যাবে, এতে আমাদের পরবর্তী অপারেশন গুলি নাম্বার অফ অপারেশন কমে যাবে এবং অপটিমাইজেশনের কমপ্লেক্সিটিটাও কমে যাবে। আর
লেফট ডিপ জয়েন অর্ডার যদি ব্যবহার করেন তাহলে এই ক্ষেত্রে আমাদের পাইপলাইন ইভ্যালুয়েশনের জন্য এটা সহজ হবে। তো ওরাকলের কিছু ভার্সনে হিউরিস্টিক অপটিমাইজেশন ব্যবহার করে এবং এরা আসলে রিপিটেডলি বেস্ট রিলেশনটাকে চয়েস করে পরবর্তী জয়েনের জন্য ব্যবহার করে। তবে এই মানে অপটিমাইজেশনটা অনেক সময় এসকিউএল এর জন্য একটু কমপ্লিকেটেড হয়, কারণ এতে যে আপনার নেস্টেড সাব কোয়েরি থাকে, তো এটা অনেক সময় বোঝা যায় না যে কিভাবে আমাদের অপটিমাইজেশনটা করতে হবে। আচ্ছা, কোন কোন কোয়েরি অপটিমাইজার আপনার হিউরিস্টিক সিলেকশন এবং জেনারেশন অফ অল্টারনেটিভ অ্যাক্সেস প্ল্যান এই দুইটার কে ইন্টিগ্রেট করে তারপরে অপটিমাইজেশনের কাজটা করে। তো এই ক্ষেত্রে যে এই সমস্ত অ্যাপ্রোচ গুলো ব্যবহার করে, এক হলো যে হিউরিস্টিক রিরাইটিং অফ নেস্টেড ব্লক স্ট্রাকচার অ্যান্ড অ্যাগ্রিগেশন, আর হলো যেটা আপনার কস্ট বেসড জয়েন অর্ডার অপটিমাইজেশন ফর ইচ ব্লক। এই দুইটা মিলায়া সেই অপটিমাইজেশনের কাজটা করে। আচ্ছা, কিছু কিছু অপটিমাইজার যে ট্রান্সফরমেশন অফ এন্টায়ার কোয়েরি, হ্যাঁ, এই জিনিসটা করে আপনার এই ব্লক স্ট্রাকচার, এখানে যেটা বলা হলো যে ব্লক স্ট্রাকচার এবং অ্যাগ্রিগেশনের কথা, এটার বদলে ফুল আপনার এই ট্রান্সফরমেশন ব্যবহার করে অপটিমাইজেশন করে। আচ্ছা, আর এই অপটিমাইজেশন তো একটা রিপিটেড প্রসেস, তাই না? এই প্রসেস মানে রিপিট, মানে লুপের মধ্যে কতক্ষণ ঘুরবে, এটাকে আপনি কতক্ষণ ঘোরাবেন। তো এইটার জন্য একটা আপনার অপটিমাইজেশন কস্ট বাজেট নামে একটা জিনিস ব্যবহার করে, যে আপনি এই এই মানে আপনার এই অপটিমাইজেশন কস্ট, অপটিমাইজেশন করার জন্য যত কস্ট, সেটা যদি আপনার ওই প্ল্যানের কস্টের চাইতে বেশি হয়, হ্যাঁ, তখন কি করবেন আপনি? হ্যাঁ, মানে আপনি এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়, মানে খাজনার চেয়ে যদি বাজনা বেশি হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো সমস্যা স্যার। হ্যাঁ, মানে অপটিমাইজেশনের কস্ট যদি আপনার মানে প্ল্যান এক্সিকিউশন করার যে কস্ট তার চাইতে যদি বেশি হয়ে যায়, তাহলে তো লাভ হলো না। হ্যাঁ, তো এই জন্য ওইখানে একটা কস্ট বাজেট ধরা হয়, যে আপনি অপটিমাইজেশন করবেন, কিন্তু আলটিমেটলি অপটিমাইজেশনের কস্ট যতটুকু, এখানে কস্ট বলতে কি আছে, একটা হলো টাইম আর একটা হলো স্পেস। হ্যাঁ, তো আপনার যদি টাইম যদি দেখা যায় আপনার প্ল্যান এক্সিকিউশন করার জন্য যে টাইম লাগার কথা ছিল, আপনি অপটিমাইজেশন করতে গিয়ে তার চেয়ে অনেক বেশি টাইম ব্যবহার করতেছেন, তাহলে আসলে ব্যাপারটা বুদ্ধিমানের কাজ হবে। তো এই জন্য একটা কস্ট বাজেট ব্যবহার করা হয়, সেই বাজেটের চাইতে যদি অপটিমাইজেশন কস্ট বেশি হয়ে যায় তখন অপটিমাইজেশনটা বন্ধ করে দেওয়া। আর হলো প্ল্যান ক্যাশিং, আগে থেকে যে প্ল্যান গুলা কম্পিউট করা হয়েছে সেই জিনিসগুলোকে ক্যাশের মধ্যে রেখে পরে ব্যবহার করা। ঠিক আছে, তো এই দুইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অপটিমাইজেশন কস্ট বাজেট আর হলো প্ল্যান ক্যাশিং। ঠিক আছে, এটা একটু ভালোভাবে পড়বেন আপনারা। তো এই হিউরিস্টিক এবং কস্ট বেসড অপটিমাইজেশনে এই যাই করেন না কেন, কিন্তু আসলে এটা একটা সাবস্টেন্সিয়াল ওভারহেড। তারপরেও এক্সপেন্সিভ কোয়েরির ক্ষেত্রে আমাদের এই অপটিমাইজেশন করে নেওয়াটা ভালো, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার অপটিমাইজার গুলা এমন হিউরিস্টিক ব্যবহার করে যার ফলে আমরা মানে খুবই চিপ কোয়েরি পেতে পারি। ওকে, এখানে একটা এক্সারসাইজের সলিউশনও দেওয়া আছে, এটাও আপনারা একটু পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। এটা খুব বেশি কঠিন কিছু না। কি বলছে যে তিনটা ধরেন আপনাদের রিলেশন দেওয়া আছে, R1 R2 R3। এখানে R1 এর সাথে R2 এর একটা কমন জিনিস আছে C, R2 এর সাথে R3 এর কমন জিনিস আছে E। এখন যদি এইটার প্রাইমারি কি A, এটার প্রাইমারি কি হলো C, আর এটার প্রাইমারি কি হলো E, এরকম যদি হয়, আর যদি আমার এই R1 এর মধ্যে আছে 1000 টাপল, R2 এর মধ্যে আছে 1500 টাপল, আর R3 এর মধ্যে আছে 1750 টাপল, তাইলে এক হলো যে আপনাকে সাইজটা এস্টিমেট করতে হবে, আর হলো এফিশিয়েন্ট স্ট্র্যাটেজি ফর কম্পিউটিং দি জয়েন, মানে হলো যে আপনি একটা অপটিমাইজ প্ল্যান কি হবে, এফিশিয়েন্ট স্ট্র্যাটেজি প্ল্যান
একই জিনিস। হ্যাঁ, প্ল্যানটা কি হবে এটা আপনাকে একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো রেজাল্টিং জয়েনের ক্ষেত্রে, জয়েন মানে যদি আমরা ন্যাচারাল জয়েন ধরি তাহলে কি হবে? আমাদের এতে যদি 1000টা থাকে, এতে বলছি আমরা 1000টা টাপল আছে, তার মানে এখন আমাদের যদি সি এর সাথে সেটাকে ন্যাচারাল জয়েন করি, তার মানে হলো যে সরি মানে R2 এর সাথে R1 যদি জয়েন করি, তার মানে সি আর সি আমাদের মিলতে হবে। এখানে আছে 1000টা টাপল, তাহলে এখানে এখানে আছে 1500টা টাপল। এই 1000টা টাপল কি এখানে 1500 টাপলের মধ্যে সাথে মিলবে? না স্যার। 1000টা টাপলের সাথে মিলবে, তার মানে আলটিমেটলি আমাদের R1 আর R2 এর জয়েনিং এর রেজাল্ট হবে 1000 টাপল। আচ্ছা, এখন এটা যখন জয়েন করলাম তাহলে 1000 টাপল হলো, এটাকে যখন আমি এটার সাথে জয়েন করবো এই 1750 এর সাথে, হ্যাঁ, তখন আমি কি মিলাবো? ই আর ই মিলাবো। আমার কাছে আছে 1000টা ই, তাহলে 1000 ই 1750-এর মধ্যে ওই ম্যাক্সিমাম 1000টার মধ্যেই মিলবে, তাই না? তো আলটিমেটলি আমাদের 1000টা টাপল হবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা সাইজ পাইলাম। ঠিক আছে, সাইজটা বেরোলো 1000টা টাপল। আচ্ছা, এবার কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের জন্য ভালো হবে দেখি। আচ্ছা, এখানে স্ট্র্যাটেজির মধ্যে যে আপনি কি মানে জাস্ট সবগুলা করবেন নাকি কোন ইন্ডেক্স ব্যবহার করবেন? হ্যাঁ, তো ইউজুয়ালি আমরা যদি ইন্ডেক্স ব্যবহার করি তো আমাদের জন্য সহজ হবে, কারণ এখানে তো আমাদের 1000টা আছে এবং আমরা জানি যে এই 1000টাই হলো মূল আমাদের জিনিস, এবং আলটিমেটলি আমাদের এই 1000-এর সাথে মিলাইতে হবে। তো এই এই 1000টা এখানে আছেই, তো এটার সাথে কোনটারে মিলাবেন সেটা খুঁজে বের করতে হলে এইখান থেকে আপনার সার্চ করতে হবে, তাই না? প্রথমে এটা থেকে সার্চ করতে হবে, পরে আবার এটা থেকে সার্চ করতে হবে। এটার উপরে কিসের কিসের ভিত্তিতে সার্চ করবেন? এখান থেকে এই সি এর সাথে R1 এর সি এর সাথে R2 এর কোন সি মিলে এটা আমাদের সার্চ করতে হবে। তার মানে R2 এর সি এর উপরে যদি আমরা একটা ইন্ডেক্সিং তৈরি করতে পারি, তাহলে ওই ইন্ডেক্সের উপর সি এর ইন্ডেক্সের উপরে সার্চ করে আমরা তাড়াতাড়ি বের করতে পারবো। একইভাবে R3 এর ই এর উপরে যদি আমরা ইন্ডেক্স করি, তাহলে ই এর ইন্ডেক্স দিয়ে আমরা তাড়াতাড়ি করে বের করে ফেলতে পারবো। তাহলে এফিশিয়েন্ট স্ট্র্যাটেজি হবে যে একটা ইন্ডেক্স ক্রিয়েট করবো আমরা, C for relation R and attribute E for relation C. ঠিক আছে, তারপরে ইন্ডেক্স ক্রিয়েট করে এরপর আমরা এই যে R2 এর সি ইন্ডেক্স ব্যবহার করে আমরা বের করে নিয়ে আসবো এটা কোন কোন সি এর সাথে এটা মিললে। তারপরের স্টেপে এই দুইটা যখন জয়েন করা হয়ে যাবে, এরপরে আমরা সেই জয়েনিং যে রেজাল্ট, সেই রেজাল্টের কোন কোন ই এর সাথে মানে যে ই গুলা থাকবে সেই ইর সাথে এইটার কোন কোন ই মিলে সেটা আমরা এই R3 এর ইন্ডেক্স ব্যবহার করে বের করে নিয়ে আসবো। এইটুকুই। ঠিক আছে, তো আমাদের কোয়েরি অপটিমাইজেশন শেষ। এরপরে আমরা আজকে আরো একটু কন্টিনিউ করতে চাই, আপনাদের যদি আপত্তি না থাকে। স্যার করেন হ্যালো, স্যার। জি স্যার, করতে পারেন। স্যার করেন ঠিক স্যার। আছে, কারণ আমাদের তো সেমিস্টার প্রায় শেষে চলে আসছে। এখন যত তাড়াতাড়ি আগায় নেওয়া যায়, বেশ কয়েকটা টপিক এখনো বাকি আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক, যেমন ধরেন প্যারালাল আর ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ, তারপরে ডাটাবেজ সিকিউরিটি, এরপরে হলো আপনার অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেজ। এই জিনিসগুলো এখনো বাকি আছে, তো এই জন্য আমরা যতটা তাড়াতাড়ি পারি শেষ করি। আর এটা আপনাদের আগেরই পড়া আছে, এই জন্য আজকে নিলাম যে আপনাদের যেহেতু আগের পড়া আছে, অতএব এটা নিয়ে খুব বেশি একটা ইয়ে করা লাগবে না। হ্যাঁ, কনকারেন্সি ম্যানেজমেন্ট। কনকারেন্সি ম্যানেজমেন্ট বুঝতে হলে আসলে আমাদের এটা এই কনকারেন্সি কিসের কনকারেন্সি? এটা হলো ট্রানজেকশনের কনকারেন্সি। তাহলে ট্রানজেকশনটা একটু বুঝতে হবে। তো আপনারা আগের সেমিস্টারে আমরা এই ট্রানজেকশন এবং কনকারেন্সি দুইটাই পড়ছিলাম, তো আপনারা একটু
ব্রাশ আপ করে নেবেন নিজেদের কনকারেন্সি কি বলে, ট্রানজাকশন কি জিনিস, এবং সেটা আপনার কনকারেন্সি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে একটা ট্রানজাকশনের মধ্যে অনেকগুলো একটা ট্রানজাকশনের মধ্যে এরকম অনেকগুলো আপনার স্টেটমেন্ট থাকে, হ্যাঁ, যেগুলো এক্সিকিউট করা লাগে। তো এখন আপনি এরকম হইতে পারে যে এই ট্রানজাকশনের তার যে স্টেটমেন্ট গুলো এগুলো সবগুলো শেষ করার পরে এটা শুরু করলেন, ওইটাও এক টাইপের স্কেজিউল ট্রানজাকশন এক্সিকিউশনের, সেটাকে আমরা বলি সিরিয়ালাইজড এক্সিকিউশন। কিন্তু কনকারেন্ট এক্সিকিউশন যেটা, সেটা হলো যে এইটার মধ্যে আপনার এমন হতে পারে যে এটার মধ্যে কিছু কিছু স্টেটমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, যে এর সাথে এটার কোনো মিল নাই, তখন আপনি এই দুইটাকে কনকারেন্টলি এক্সিকিউট করতে পারেন আপনার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো ওই যে কনকারেন্সি যখন কনকারেন্টলি আপনি যখন দুইটা ট্রানজাকশনকে এক্সিকিউট করবেন, তখন বিভিন্ন রকম কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। সেই কমপ্লেক্সিটি মিনিমাইজ করার জন্য আমাদের এই কনকারেন্সি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, এবং এই কনকারেন্সি হ্যান্ডেল করার জন্য একটা ম্যানেজার আলাদাভাবে থাকে ডাটাবেজের মধ্যে, কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার নামে একটা জিনিস থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এই কথাটাই বলতেছিলাম যে যখন বিভিন্ন ট্রানজাকশন গুলা কনকারেন্টলি এক্সিকিউট করে ডাটাবেজের মধ্যে, তখন এর আইসোলেশন যে প্রপার্টি আছে এটা আর প্রিজার্ভ করা যায় না। যখন এটা প্রিজার্ভ করা যায় না, এই ইন্টারাকশন গুলোকে আপনার কন্ট্রোল করতে হবে, নইলে আপনার ডাটাবেসটা ইনকনসিস্টেন্ট অবস্থায় চলে যাবে। ইনকনসিস্টেন্ট অবস্থায় যদি না যায়, এই জন্য এই কনকারেন্সি কন্ট্রোল স্কিম ব্যবহার করা হয়, এবং কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার নামে একটা জিনিস ব্যবহার করা হয় ডাটাবেজের মধ্যে। তো কিভাবে আমরা কনকারেন্সি কন্ট্রোল করতে পারি? হ্যাঁ, মোস্ট ফ্রিকুয়েন্টলি যে স্কিমগুলো ব্যবহার করে সেটা 2 ফেজ লকিং, আর একটা হলো স্ন্যাপশট আইসোলেশন। যদি আমরা এখানে এটা কভার করবো না, স্ন্যাপশট আইসোলেশন সিলেবাসের মধ্যে এরকম কিছু দেওয়া নাই, শুধুমাত্র এই লকিং মেকানিজমটা আপনাদের পড়তে বলছে, আর সাথে টাইম স্ট্যাম্প অর্ডারিং এটা পড়তে বলছে। এই দুটো জিনিসের কথা লেখা আছে স্পষ্টভাবে। আচ্ছা, তো লক বেসড কনকারেন্সি কন্ট্রোল এর যে প্রোটোকল, এটা গত সেমিস্টার আপনারা পড়ছেন, যে আপনার এক্সিকিউশনের মানে ডাটা আইটেম গুলা যখন এক একটা ট্রানজাকশন আপনার এক একটা ডাটা আইটেমকে হোল্ড করে এবং অ্যাক্সেস করে, তো যেই ডাটা আইটেম সে ব্যবহার করতে চাচ্ছে সেটাকে যেন অন্যরা সেটাকে অ্যাক্সেস করে অ্যাক্সেস যাতে না করতে পারে, তো এই জন্য সেটাকে লক করে দেওয়া, এটাকে বলে লক বেসড প্রোটোকল। হ্যাঁ, তো এই লক আবার দুই রকম, একটা হলো এক্সক্লুসিভ লক আর একটা হলো শেয়ার লক। এক্সক্লুসিভ লকের ক্ষেত্রে অন্য কেউ এটা ব্যবহারই করতে পারবে না, শেয়ার লকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। আমাদের রাইটিং এর ক্ষেত্রে আমাদের এক্সক্লুসিভ লক ব্যবহার করা লাগে, রিডিং এর ক্ষেত্রে শেয়ার লক ব্যবহার করা লাগে। আস্তে শোনা যায় স্যার, হ্যাঁ, আস্তে শোনা যায় স্যার। আস্তে, হ্যাঁ, তো মাইক্রোফোনটা একটু দূরে নিছি তো এই জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দুই টাইপের আপনার লক আছে, একটা হলো এক্সক্লুসিভ লক আর একটা হলো শেয়ার্ড লক। তো এইটা লক কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স নামে একটা জিনিস আছে, যেটাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে শেয়ার্ড লক যদি হয় তাহলে একটা শেয়ার্ড লক আর একটা শেয়ার্ড লককে শেয়ার করতে পারে। কিন্তু মানে যেটা ধরেন এক্সিস্টিং লক হলে এদিকে আছে, হ্যাঁ, একটা ট্রানজেকশন সে একটা শেয়ার্ড লক হোল্ড করে আছে, সে অবস্থায় অন্য আরেকটা ট্রানজেকশন সেটাকে কি এক্সক্লুসিভ লক অ্যাপ্লাই করতে পারবে? এই কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স থেকে আমরা বুঝতে পারতেছি যে না, পারবে না। এবং কমন সেন্সে তাই বলে, পারবে না। যে একজন রিড করতেছে, হ্যাঁ, রিড করার জন্য একটা জিনিসকে হোল্ড করছে যে আমি এটা রিড করব, এখন সেই অবস্থায়, হ্যাঁ, সে এখনো রিড করে নাই, সেই অবস্থায় আপনি যদি আরেকজনকে দেন সেখানে লিখে দিতে, তখন অবস্থাটা কি হবে? সে যেই টাইমে যেই সময়টাতে সে এটাকে রিড করার জন্য, যেই ইনস্ট্যান্সে সে এটাকে রিড করার জন্য হোল্ড করছিল, হ্যাঁ, তারপরে আইসা কোনো একটা ট্রানজাকশন যদি সেটাকে চেঞ্জ করে দেয়, তাহলে তো তার আসলে মানে আসল তথ্য যেটা যেটা সঠিকভাবে পাওয়ার কথা ছিল সেটা সে পাবে না। কিভাবে পাবে না এটা আমরা গত সেমিস্টার একটা ইয়েতে আমরা দেখাইছিলাম, এখানেও সম্ভবত আমরা দেখবো আবার। হ্যাঁ, এই যে এখানে দেখবো আমরা, দেখেন
ধরেন আমাদের এরকম দুইটা ট্রানজাকশন আছে, হ্যাঁ, দুইটাকে যদি আমরা আলাদাভাবে করি একদম আইসোলেটেড অবস্থাতে, হ্যাঁ, যদি আলাদাভাবে করি তাহলে কি হবে দেখেন, এইটার পরে এই T1 এর পরে গিয়ে আপনার কি হবে, এর ধরেন আমাদের এতে আছে 100, বিতে আছে 200, ঠিক আছে, এতে আছে 100 আর বিতে আছে 200। এটা চিন্তা করেন, এটা শেষ হওয়ার পরে কি হবে, এতে ছিল 100 এখন হবে 150, বিতে ছিল 200 এখন হবে 150, তাই না? এইটা যখন শেষ হয়ে যাবে, স্যার এই জায়গায় এতে যে সময় ছিল এই সময় 150 আর বিতে বিতে তো 200 হবে। 200 থেকে এই যে 50 বাদ গেছে 150, তাই না? এটা শেষ হওয়ার পরে, জি স্যার। হ্যাঁ, এটা শেষ হওয়ার পরে এতে 150, বিতে 150, আর এখানে এটা শেষ হওয়ার পরে তাহলে কি হবে, সে এ কে 150 হিসেবে রিড করছে, বি কে 150 হিসেবে রিড করছে, রিড করে ডিসপ্লে করছে, তাহলে স্যার 300 স্যার। টোটাল হবে 300। আচ্ছা, যদি এটা সিরিয়ালি হয়, হ্যাঁ, কনকারেন্টলি না হয়। আচ্ছা, এখন কনকারেন্টলি এক্সিকিউট করার জন্য আমরা এরকম লক ব্যবহার করছি, হ্যাঁ, লক এক্স মানে হলো এক্সক্লুসিভ, তারপর রিড করে এরপর রাইট করছি, রাইট করার পরে এটা আনলক করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তারপরে এটা হলো এক্সক্লুসিভ এ লক ধরে এটা রিড করে এরপরে যোগ করে এরপর রাইট করে ছেড়ে দিচ্ছি, এই। তারপরে আমরা আবার এখানে যেহেতু শুধুমাত্র রিড, তাহলে শেয়ার্ড লক দিয়ে রিড করলাম, এরপর এটা শেয়ার্ড লক দিয়ে রিড করলাম, রিড করে এই দুটা যোগ করে ডিসপ্লে করে দিলাম, এই তো। আচ্ছা, এখন আমি এটা যদি সিরিয়ালি করি, কিন্তু যেহেতু আমরা বলতেছি কনকারেন্টলি করব এবং আমাদের এরকম লক এইভাবে সেট করা হয়েছে, তাহলে কি হয় দেখেন, তো যখন আনলক হয়ে যাচ্ছে মানে এখানে যখন আপনার লক বি করলেন, হ্যাঁ, তখন আমাদের কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার সে এইটা গ্রান্ট করলো T1 এর জন্য, হ্যাঁ, বি কে গ্রান্ট করলো T1 এর জন্য, করার পরে T1 বি কে রিড করলো, রিড করে এটা মাইনাস করলো, মাইনাস করে রাইট করে আনলক করে দিল, ঠিক আছে। এবার T2 হলো লক করার জন্য চাইলো এ, ঠিক আছে। তো আমাদের কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার সে এ কে T2 এর কাছে গ্রান্ট করলো, গ্রান্ট করার পরে সে রিড করলো এ, স্যার তাহলে এই এখন যে গ্র্যান্ড এস মানে কি বুঝাইছে স্যার? শেয়ার্ড লক, এক্স আচ্ছা মানে এক্সক্লুসিভ লক। জি স্যার। আচ্ছা, তো T2 এবার এ রিড করলো, এর এখন মান কত হচ্ছে, এর মান আছে এই মুহূর্তে 100, তাই না? জি স্যার 100 আছে স্যার। ঠিক আছে না, এই ইনস্ট্যান্সে এর মান হলো 100, তাহলে এ সে T2 রিড করছে, এ হলো 100, রিড করলো, রিড করে আনলক করে দিল, ঠিক আছে। আনলক করে এরপর সে বি কে রিড করার জন্য লক রিকোয়েস্ট পাঠাইলো কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজারের কাছে, ম্যানেজার সেটা যখন গ্রান্ট করলো, গ্রান্ট করার পরে সে এবার বি কে রিড করলো। আচ্ছা, বি কে এই মুহূর্তে যখন রিড করবে তখন বি এর মান কত থাকবে, 150 স্যার। 150। তাহলে এখন তার কি অবস্থা হলো, 150 আর 100 যোগ করে ডিসপ্লে করলে, 150 আর 100 যোগ করে ডিসপ্লে 250 করলে স্যার। কত, 250। 250 আসলে আমার কথা ছিল কত, 300। 300 স্যার 300। তারপরে এটা যখন শেষ হলো তারপরে আপনার T1 এবার এ কে লক করার মানে রিড করে সেটার মধ্যে রাইট করবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি যদি মানে ঠিকভাবে যদি আমার এই লকিং এবং আনলকিং গুলো যদি ঠিকভাবে না করি, অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয়, তাহলে আমাদের ডাটাবেসটা আলটিমেটলি ইনকনসিস্টেন্ট স্টেটে চলে যাবে। তাহলে মান আসবে না তো স্যার ঠিক মতো। হ্যাঁ, তো এইটাই আমাদের শেখার বিষয় এখানে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজমেন্ট বা কনকারেন্সি ম্যানেজমেন্ট। তো এটা একটা এক্সাম্পল, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, হ্যাঁ, যে একটা এক্সাম্পল, সুইটেবল এক্সাম্পল দিয়ে বুঝাই দাও যে যদিও লক বেস প্রোটোকল ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু বলছি টু ফেজ বলি না, কিন্তু এখানে বলছি লক বেসড প্রোটোকল, হ্যাঁ, ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটো ট্রানজাকশন মে এন্ড আপ ইন এন ইনকনসিস্টেন্ট স্টেট ইফ দি লকিং মেকানিজম ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তখন আপনারা এই এক্সাম্পলটা ব্যবহার করে এটা ব্যাখ্যা করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন ওই ট্রানজাকশনে একটু আমরা আপডেট করে লিখলাম, হ্যাঁ, T3T4 এখানে আমাদের ওই যে আনলকিংটা
আমরা চেঞ্জ করে দিছি, অত তাড়াতাড়ি আনলক না করে আনলকিংটা একেবারে আপনার ট্রানজেকশন শেষ করার পরে আনলক করছি। জি স্যার। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তখন তখন কিন্তু আমরা আর এই যে এইরকম মাঝখান দিয়া মানে T1 শেষ হওয়ার আগে এই T2 শুরু করতে পারবো না, কারণ এটা এই আনলকটা এখানে নাই, আর এটা চলে আসছে এইখানে। জি স্যার, তার মানে T2 হ্যাঁ মানে T1 আগে একেবারে পুরোটা শেষ করবো, তারপরে যাবে T2 তে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের মোটামুটি কনসিস্টেন্ট থাকবে জিনিসটা। আচ্ছা, তো এখান থেকে আসছে যে টু ফেজ লকিং প্রোটোকল। টু ফেজ মানে হলো যে দুইটা ফেজ থাকবে, একটা হলো গ্রোয়িং ফেজ আর একটা হলো শ্রিঙ্কিং ফেজ। যখন গ্রোয়িং ফেজ হবে তখন কোনো একটা ট্রানজেকশন শুধুমাত্র লকগুলো অবটেইন করবে, সে কোনো লক রিলিজ করবে না। আর যখন শ্রিঙ্কিং ফেজে যাবে তখন সে লকগুলা রিলিজ করতে পারবে কিন্তু কোনো নতুন করে লক অবটেইন করতে পারবে না। তো এখানে আমাদের এই যে T3 আর T4 তারা এই গ্রোয়িং আর শ্রিঙ্কিং ফেজে লকগুলাকে অবটেইন করছে এবং রিলিজ করছে, কিন্তু T1 আর T2 তারা কিন্তু এটা করেনি, যার ফলে এই যে ইনকনসিস্টেন্ট অবস্থা চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, এই লকিং এর ক্ষেত্রে লক কনভার্সন নামে একটা কথা আছে, সেটা হলো যে মানে আপনি শেয়ার্ড লক থেকে এক্সক্লুসিভ লকে কনভার্ট করতে পারেন, এক্সক্লুসিভ লক থেকে শেয়ার লকে কনভার্ট করতে পারেন। তো টু ফেজ লকিং এর ক্ষেত্রে ফার্স্ট ফেজ যেটা গ্রোয়িং ফেজে আপনি শুধুমাত্র অবটেইন করবেন, তার মানে শেয়ার্ড লক থেকে এক্সক্লুসিভ লকে আপনি আপগ্রেড করতে পারবেন কিন্তু ডাউনগ্রেড করতে পারবেন না। আর সেকেন্ড ফেজ মানে শ্রিঙ্কিং ফেজে আপনি ডাউনগ্রেড করতে পারবেন, আপগ্রেড করতে পারবেন না। আচ্ছা, তো মেইনলি যে জিনিসটা সেটা হলো যে এই প্রোটোকলটা, টু ফেজ লকিং প্রোটোকলটা অ্যাসিওর সিরিয়ালাইজেবিলিটি। ঠিক আছে, তো যদিও সে সিরিয়ালাইজেবলি অ্যাসিওর করে, কিন্তু আপনার ওই ট্রানজেকশনের যে ইনস্ট্রাকশন গুলা সেইগুলা কিন্তু আপনার ওই যে প্রোগ্রামারকেই লিখে দিতে হবে, তাই না, যে কোথায় কোথায় লকিংটা হবে। জি স্যার। হ্যাঁ, তো এটা একটা কিন্তু আপনার প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তো এই প্রবলেমটা সলভ করা যায়, সেটা হলো অটোমেটিক অ্যাকুইজিশন অফ লক, এই মেকানিজম ব্যবহার করে। তো এই ক্ষেত্রে যেটা করে যে একটা ট্রানজেকশনের ক্ষেত্রে তারা শুধুমাত্র রিড রাইট ইনস্ট্রাকশন গুলা লেখা থাকে, হ্যাঁ, আর লকিংটা কিন্তু একেবারে এক্সপ্লিসিটলি লেখা থাকে না, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। যেমন ধরেন এখানে যে ইফ টি আই হ্যাজ এ লক অন ডি দেন রিড ডি, এরকম করে। যদি তা না হয় তাহলে লক করার জন্য রিকোয়েস্ট করবে, এইভাবে। রাইটের ক্ষেত্রে এইভাবে, যে যদি টি আই মানে যেই যেই ট্রানজাকশন নিয়ে আমরা কথা বলছি, সেই ট্রানজাকশন যদি কোনো একটা ডাটা আইটেম ডি এর উপরে এক্সক্লুসিভ লক থাকে সেক্ষেত্রে আমরা রাইট করতে পারবো, যদি না থাকে তাহলে আমরা সেই লকের জন্য রিকোয়েস্ট করব। আর যদি ডি এর উপরে অন্য কেউ যদি লক করে থাকে তাহলে আমরা ওয়েট করব, এটাই। অর্থাৎ আপনি এখন মানে এক্সপ্লিসিটলি ওটা লিখে দিলেন না, এখন কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার যে তাকে তার হেল্প নিয়ে এইভাবে যদি লেখেন আপনি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, অটোমেটিক্যালি লক অ্যাকোয়ার করা যাবে আবার রিলিজ করা যাবে, এটা। আচ্ছা, যেটা বললাম যে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার, এটা আবার লক ম্যানেজারও বলতে পারেন, যে সে লকিংটা যেহেতু দেখবে তো লক রিকোয়েস্ট অনুযায়ী এটা একটা টেবিল আছে, লক টেবিল। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট লক টেবিল, এটা কিন্তু লক টেবিল না, কিন্তু লক টেবিল নামে আর একটা জিনিস আছে, এটা হলো লক টেবিল। লক টেবিলের ক্ষেত্রে এখানে যেমন 5টা ডিফারেন্ট ডাটা আছে, হ্যাঁ, I4
i7, i23, i44 আর i হলো 912। ঠিক আছে, এইটা আমি যখন প্রথমবার পড়ছি তো আমার নিজের কনফিউশন হয়ে গেছিল। এটা আসলে এটা আমি চিন্তা করতেছিলাম কি ব্যাপার, 14, তারপরে 17, তারপরে 123, কিন্তু আসলে এটা 1 না, এটা হলো i। এই জন্য কনফিউশন দূর করার জন্য আমি এটা লিখে রাখছি এখানে। হ্যাঁ, তো আপনারা খাতার মধ্যে যখন লিখবেন আমি বলবো যে আপনারা এই আইটাই না লিখে, কনফিউশনের মধ্যে না পড়ে এটাকে আপনারা কিউ লিখতে পারেন। হ্যাঁ, আবার ডিও লিখতে পারেন চাইলে। তাহলে এই জায়গায় স্যার ওই যে কিউ ফোর মানে কিউ7 এরকম। Q4 Q7 কিংবা D4 D7 এইভাবে লিখতে পারেন। আচ্ছা, তার হ্যাঁ, মানে আই বাদে অন্য একটা সংখ্যা দিলেই আছে স্যার। হ্যাঁ, মানে আই যেহেতু আপনার 1 এর সাথে কনফিউজিং, হ্যাঁ, এই জন্য আপনার অন্য একটা জিনিস ব্যবহার করবেন আর কি। জি স্যার। আচ্ছা, তবে কিউ এবং ডি ব্যবহার করাই ভালো। ডি হলো ডাটার জন্য, কিউ দিয়েও আপনার ডাটা আইটেম বোঝায়, এই জন্য কোয়ারি, এই দুইটাই ব্যবহার করা ভালো। জি হ্যাঁ, স্যার। আচ্ছা, এখানে আমাদের ডার্ক ব্লুটা হলো গ্রান্টেড, আর হলো লাইট ব্লুটা হলো ওয়েটিং। হ্যাঁ, এখানে কি হইতেছে দেখেন, স্যার ডার্কটা কি স্যার? এই যে এখানে লেখা আসছে নিচে নিচে, এখানে লেখা আছে দেখছেন, ডার্কটা হলো গ্রান্টেড। যেমন ধরেন জি এখানে স্যার। যে T23K হ্যাঁ, ডাটা আইটেম i7, এটা গ্রান্ট করা হয়েছে অলরেডি। জি স্যার। আর এই ডাটা আইটেম i23 এর জন্য আপনার T2টা টি এখনো ওয়েট করতেছে। টি1 আর টি8 আর কি নিচ্ছে স্যার? হ্যাঁ, গ্রান্টেড। হয়তোবা এটা আপনার এই যে T1 আর T8 এরা হয়তো শেয়ার্ড লক অ্যাপ্লাই করছে, এই জন্য দুজনেই পাইছে, আর T2টা ওয়েট করতেছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো এই ছিল আমাদের লক টেবিলটা, এইভাবে আমরা মেনটেন করতে পারি। এবার আসেন টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকল বলতে কি বলছি। এটা হলো যে ট্রানজেকশন গুলা আপনার টাইম স্ট্যাম্পের উপরে, মানে যেই সময় তারা শুরু হয়েছে সেই অর্ডার অনুযায়ী এক্সিকিউট করবে। হ্যাঁ, আচ্ছা, প্রায়োরিটিটা অবশ্যই ওল্ডার ট্রানজেকশন প্রায়োরিটি পাবে। আর নিউয়ার ট্রানজেকশনের ক্ষেত্রে ওল্ডার ট্রানজেকশন মানে হলো যে আপনার যেটাতে টাইম স্ট্যাম্পের মান কম, টাইম স্ট্যাম্প হলো কম, মানে 1 সেকেন্ড এ যে শুরু হয়েছে সে নিশ্চয়ই আপনার 3 সেকেন্ডে যে শুরু হয়েছে তার চাইতে ওল্ডার, এই জন্য টাইম স্ট্যাম্প যেখানে কম সেটা হলো ওল্ডার, এরকম বুঝলাম। তো কনফ্লিক্টিং এড়ানোর জন্য আপনার এই লক বেস প্রোটোকলও ব্যবহার করা যায় এর সাথে। আচ্ছা, ধরেন দুইটা ট্রানজাকশন আছে, একটা হলো T1 আর একটা T2। যদি T1 এন্টার ইন দ্য সিস্টেম অ্যাট 007 এই সময়ে যদি ঢুকে, হ্যাঁ, আর ট্রানজাকশন T2 এন্টার ইন দ্য সিস্টেম অ্যাট 009 টাইম, এই সময়। তো এখানে টাইম না দিয়ে আমি কি দিব এখানে, আচ্ছা থাকুক, টাইমই থাকুক, সেকেন্ডও লিখতে পারবেন আপনারা, অসুবিধা নেই, বা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড। আচ্ছা, তাহলে কি হবে, T1টা হলো ওল্ডার, এটা, সে তখন প্রায়োরিটি পাবে। আচ্ছা, এই জিনিসটা আমি মানে এই এই যে যে ইয়েগুলা, এটা নিচ্ছি হলো এখান থেকে, অরিজিনাল সোর্স থেকে, এটা আপনাদের দিয়ে দিতেছি। আপনারা আপনারা চাইলে ওখানেও দেখে নিতে পারেন। আচ্ছা, কিভাবে কাজ করে, এক হলো যে
যখন কোনো একটা ট্রানজেকশন রিড অপারেশনের জন্য রিডের জন্য লক রিকোয়েস্ট করে তখন কি হয়, যদি আচ্ছা এখানে WTSX মানে হলো যে রাইট টাইম স্ট্যাম্প অন ডাটা আইটেম এক্স, RTSX মানে হলো রিড টাইম স্ট্যাম্প অন ডাটা আইটেম এক্স। আচ্ছা TSTI মানে হলো টাইম স্ট্যাম্প অফ ট্রানজেকশন TI। এখানে কি বলতেছে যে যদি আমাদের ধরেন TI একটা রিড রিকোয়েস্ট ইস্যু করছে, ঠিক আছে, এখন এখানে এই ডাটা আইটেমের আপনার WTS মানে রাইট টাইম স্ট্যাম্পটা মানে আরেকজনের রিকোয়েস্ট এই রিকোয়েস্টের আগে আছে, সেক্ষেত্রে এই আপনার এই যে রিড রিকোয়েস্টটা এইটা রিজেক্ট হয়ে যায়। আর যদি আপনার এরকম রাইটিং এর যে ধরেন আরেকটা ট্রানজেকশনের বা মানে এইটার উপরে অলরেডি কি করলাম, এই যে ডাটা আইটেম সেই ডাটা আইটেমের উপরে আপনার রাইটের একটা রিকোয়েস্ট আছে, কিন্তু সেই রিকোয়েস্টটা আসছে মানে এটার যে টাইম সেই টাইমটা হলো আপনার এটা যেতে কম, তাই সেই ক্ষেত্রে এই অপারেশনটা এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, মানে কমন সেন্স ব্যবহার করবেন এটা বোঝার জন্য, এমন কোনো কঠিন কিছু না। রাইটের ক্ষেত্রে ধরেন কোনো একটা অন্য একটা টাইম, এখন যে মানে TI যে ট্রানজেকশন সে একটা রাইট অপারেশনের জন্য রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করলে যদি তার এই রিকোয়েস্ট রাইটের রিকোয়েস্টটা কম থাকে রিডের রিকোয়েস্টের চাইতে, তাহলে অপারেশন ইজ রিজেক্টেড। স্যার এই জায়গায় রিজেক্টেড মানে উপরেরটা এই যে রিডে এই জায়গায় রিজেক্টেড স্যার। এটা একটু কনফিউজিং হয়ে গেল। আচ্ছা ওই এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখে নিন, হ্যাঁ এখানে কি ওরা বলছে। আর যদি বেশি কনফিউজিং হয় তাহলে বাদ দেন এটা। আমাদের কমন সেন্স কি বলে যে একটা ট্রানজেকশন TI, ঠিক আছে, সে একটা রাইট অপারেশন এর জন্য রিকোয়েস্ট পাঠালো, ইস্যু করলো, হ্যাঁ, তখন কি হবে যে আপনার যদি না কনফিউজিং লাগতেছে, থাক বাদ দেন এটা, পরে দেখবো এটা বোঝার পরে। আচ্ছা ইউজুয়ালি যেটা হয় যে টাইম অর্ডারিং প্রোটোকলের ক্ষেত্রে প্রিসিডেন্স গ্রাফটা কি জিনিস, প্রিসিডেন্স গ্রাফটা মানে হলো যে কোনটা কার উপরে প্রায়োরিটি পাবে। ওল্ডার গুলা আপনার নিউয়ার ইয়াঙ্গার ট্রানজেকশনের উপরে প্রায়োরিটি পাবে, এটা বলছে যে এটা প্রায়োরিটি পাবে এটার উপরে, এই জন্য এটাকে বলে প্রিসিডেন্স গ্রাফ। তো টাইম অর্ডার প্রোটোকল সিরিয়ালাইজেবিলিটি এনশিওর করে যেহেতু তারা একটা প্রিসিডেন্স গ্রাফ ব্যবহার করে। আর একটা হলো যে ফ্রিডম ফ্রম ডেডলক। ডেডলকটা কি জিনিস এটা আপনাদের গত সেমিস্টারে পড়ানো হয়েছে, মানে এই ডাটাবেজের মধ্যে পড়ানো হয়েছে। ডেডলক দুইটা ট্রানজাকশন যখন একই ডাটা আইটেমের জন্য ওয়েট করতে থাকে এবং ইনফাইনাইটলি যদি ওয়েট করে তখন সেটাকে বলে ডেডলক। আচ্ছা তো এটা হলো একটা সুবিধা যে ফ্রিডম ফ্রম ডেডলক টাইম স্ট্যাম্প ব্যবহার করে
টাইম অর্ডার প্রোটোকল। টাইম অর্ডার প্রোটোকল, টাইম স্ট্যাম্প। আচ্ছা, এখানে টিএস লিখে হচ্ছে না, কখনো টিএস বলে, কখনো টাইম স্ট্যাম্প টিও বলে। তো আপনারা এই পুরাটাই লেখার চেষ্টা করবেন। টাইম স্ট্যাম্প অর্ডারিং প্রোটোকল, ডেডলক ফ্রি, কিন্তু এমন শিডিউল হতে পারে যেটা সেই শিডিউল মে নট বি রিকভারেবল, এমনকি ক্যাসকেড ফ্রিও নাও হতে পারে। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ, এটা হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এই পর্যন্ত আপাতত। আপনাদের ক্লাস টেস্ট 2 নাম্বার ক্লাস টেস্টটা ঠিক করে ফেলা দরকার আমাদের, তাই না? নেক্সট ক্লাসে দিতে পারবেন? নেক্সট ক্লাসে একটা ক্লাস টেস্ট আছে স্যার, কুইজ টেস্ট। স্যার এর পরের উইকে দেন। পরের আবার ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ইয়ে আছে স্যার। আচ্ছা, আমার সাবজেক্টেও কিন্তু আপনার যে প্র্যাকটিক্যালের জন্য এবং এইটার জন্য, থিওরি দুইটার জন্য আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু শেষ করতে হবে, মনে রাখেন। হ্যাঁ, জি স্যার। 18 বা 19 তারিখে ডেট ফিক্সড করেন তাইলেই হবে। আচ্ছা, আপনারা সিআর এর সাথে আলাপ করেন, আলাপ করে ওকে যোগাযোগ করতে বলেন আমার সাথে এটা ঠিক করার জন্য। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাকে আলাদাভাবেই আজকে যারা ক্লাস করলেন তারা দুইটা ইয়ে পাবেন। আজকে হলো কত, 5 6 আচ্ছা, রোল নাম্বার 2। জি স্যার। হ্যালো। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। অ্যাটেন্ডেন্স শিট দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, রোল নাম্বার 2 আছেন? জি স্যার। রোল নাম্বার 5? 5 নাই? রোল নাম্বার 6? Yes, sir. 11? Yes, sir, 11. 14? 15? 19? 20? Yes, sir, 20. 21? Yes sir, 21. 22? Sir, 19. Sir, 19. Sir, 22 ফোন দিয়েছিল, উনি লাইন থেকে বের হয়ে গেছে, নেট সমস্যা। 22 আছে। 23? Yes sir, 23. 24? 26? 29? Yes sir, 29. 31? Yes sir, 31. 35? Yes, sir, 35. 36? 38? স্যার 38 নেটওয়ার্কের সমস্যা স্যার, উনি নক দিছিল। 39? 39 আছে? স্যার 39 স্যার। 40? 43?
জি স্যার 43 44, Yes, sir. 44. 45, Yes, sir. 45. 47, Yes, sir. 47, sir. 40, 51, yes sir 51 52, Yes, sir. 52, sir. 53, Yes, sir. 53. 54, yes sir 56. Roll number 56. Yes, sir. 56. 63, 63 নাই 65, 65, sir. 69, sir. 9 আসছেন 70 70, স্যার 75, 77, 16 সিরিজের 2 মাহবুব, 16 সিরিজের 3 মেহেদী হাসান, জি স্যার 16 সিরিজের 3 মেহেদী হাসান 16 সিরিজের 35, 16 সিরিজের 68 সুমন চাকমা, Yes, sir. 77. Sir, 16 সিরিজের 71 71, 14 সিরিজের 45 সুজন শেখ, yes স্যার 77 আসছে, 77 আছে তো। স্যার ওইখানে 36 সরোয়ার হোসেন ওইটা হবে, 38 টা স্যার হবে না। 36 নক দিছিল স্যার। 36, জি স্যার, আর 38 টা বাদ যাবে। 36 আছে 38 নাই, 38, sir. কারেন্ট নাই ওনার তো এই করতে বলবো। Sir, 38 আছে, sir. 38 আছে। আচ্ছা, আর কে কে আছেন? আচ্ছা, যাদের 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 নাই পড়ছে আজকে যেহেতু ডাবল অ্যাটেন্ডেন্স এই জন্য আরেকবার ডাকতেছি, যাদের যাদের নাই পড়ছে আর কি। রোল নাম্বার 5, রোল নাম্বার 14, স্যার স্যার 43 হ্যান্ড রাইজ করছে। 43 স্যার। হ্যাঁ ওকে দেওয়া হয়েছে। আচ্ছা 14, 15, 25, 63, 75, 16 সিরিজের 2, 16 সিরিজের 35, 16 সিরিজের 68, 16 সিরিজের 71। এটা কেউ থাকলে বলেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আর অ্যাসাইনমেন্টের কি অবস্থা একটু বলেন। কবে নাগাদ আপনারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে জমা দিবেন এবং কবে নাগাদ আপনাদের প্রেজেন্টেশন হবে? স্যার এই মাসের শেষের দিকে দেই স্যার। এই মাসের শেষের দিকে। আচ্ছা ঠিক জি, আছে, স্যার। সিআরদের সাথে আলাপ করে আমাকে জানাবেন। আগামী সপ্তাহে এগুলো সব ফাইনালাইজ করতে হবে আমাদের। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার